নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক 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 তাহলে আজকে আমরা দেশমূলক চিত্ত আলোচনাতে যাব যে না? হ্যাঁ বান্তা। বান্তা লোভমূলকটা আলোচনা করতে হবে কিনা একটু জিজ্ঞেস করেন, এটা এখন ঠিক আছে কিনা, আমরা দেশমূলকে যেতে পারবো কিনা। বান্তা আরেকবার একটু একটু মানে একটু আলোচনা করে গেলে ভালো হবে। আমরা মোটামুটি আয়াতটা আনছি, তবু একটু অমিতা বড়ুয়ার লোভমূলক 1 নম্বর চিত্ত সম্পর্কে সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। কালকে যে আমি একটা চুরির কথা বললাম, যে আমি মানে একটা বাচ্চাকে চুরি করতে গেছি, মানে এটা চুরি করতে যে আমার যে পাপ হবে এটা আমার ধারণা ছিল না আর কি, ধারণা নাই। তো এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি অন্তর্গত হয়ে আমি চুরি করেছি। আর যেটা হবে ওই অন্য মানে অন্য জনের প্ররোচনায় যেটা করেছি এটা হবে সংস্কারিক। ঠিক আছে, আর আলোচনা করতে হবে। কেউ বলতেছেন ওটা রিপিট করতে হবে? আমরা বুঝছি মোটামুটি। গরম করে ইন্দ্রা বড়ুয়া দেশমূলক চিত্ত 52 পৃষ্ঠা। কোনগুলো? চিত্তের পরে বলবত্তা সম্পর্কে বলবত্তা কর্মপদ, এখানে আচ্ছা কর্মপদ কতগুলো আছে না? বলবত্তার কথা বলা আছে। 51 পৃষ্ঠার মধ্যে বলবত্তা এটা পড়েন ইন্দিরা বড়ুয়া, নাইলে উপাসক পড়েন। উপাসক পড়েন। বইতে কত বানতে? বই কার থেকে আছে? 18 পৃষ্ঠা। বইটা 18 পৃষ্ঠা। বলবত্তা এই অষ্টবিধ লোভচিত্তের মধ্যে সমন্বস্য সহগত চিত্ত, উপেক্ষা সহগত চিত্ত বলবত্তর। 2 দৃষ্টিগত বিপ্রযুক্ত চিত্ত অপেক্ষা
দৃষ্টিগত সম্প্রযুক্ত চিত্ত বলবত্তর। 3 স্বসংস্কারিক চিত্ত হইতে অসংস্কারিক চিত্ত বলবত্তর এবং বেদনা দৃষ্টি ও সংস্কারের মধ্যে সংস্কার বলবান, বেদনা বলবত্তর, দৃষ্টি বলবত্তম। উপেক্ষা ও দৃষ্টি সম্প্রযুক্ত হইলে স্বসংস্কারিক চিত্ত অসংস্কারিক চিত্ত অপেক্ষা বলবত্তর হয়। অতএব প্রথম চিত্ত হইতে ষষ্ঠ চিত্ত বলবত্তর, সপ্তম চিত্ত হইতে দ্বিতীয় চিত্ত বলবত্তর, চতুর্থ চিত্ত অপেক্ষা তৃতীয়, তদপেক্ষা অষ্টম, তদপেক্ষা সপ্তম, তদপেক্ষা দ্বিতীয়, তদপেক্ষা প্রথম, তদপেক্ষা ষষ্ঠ, তদপেক্ষা পঞ্চম চিত্ত অনুক্রমে বলবত্তর। কর্মপদ এটা পড়বো না, আট প্রকার লোভচিত্তের মধ্যে সমনুষ্য সহগত চিত্ত অপেক্ষা উপেক্ষা সহগত চিত্ত বলবত্তর। উপেক্ষা সহগত চিত্ত কয়টা আছে এনি? চারটা। এই উপেক্ষা চারটা, এগুলো সমনুষ্যর দিক থেকে উপেক্ষাগুলো বলবত্তর প্রথম। আর দৃষ্টি বিপ্রযুক্ত চিত্ত অপেক্ষা দৃষ্টি সম্প্রযুক্ত চিত্ত বলবত্তর। মিথ্যা দৃষ্টি যেখানে থাকবে সেগুলো শক্তিশালী চিত্ত, আর সংস্কারিক অসংস্কারিকের মধ্যে অসংস্কারিক হচ্ছে বলবত্তর। বেদনা দৃষ্টি ও সংস্কারের মধ্যে, তিনটার মধ্যে বেদনা দৃষ্টি ও সংস্কারের মধ্যে সংস্কার বলবান। এনে বোঝা গেছে এটা? এই তিনটার মধ্যে কিন্তু ওই অসংস্কারিক যে চিত্তটা আছে, অসংস্কারিক চিত্তগুলো এই তিনটার মধ্যে কিন্তু অসংস্কারিকটা শক্তিশালী সবচেয়ে। হ্যাঁ, বোঝা গেছে। দৃষ্টি ও সংস্কারের মধ্যে বলো। তারপরে হচ্ছে যে আরেকটা কি, বেদনা বলবত্তর, দৃষ্টি বলোত্তম। বেদনা বলোত্তর, দৃষ্টি বলোত্তম। এটা তো বোঝা যায় নাই না? দৃষ্টির মধ্যে সংস্কার বলবান, আর বেদনা বলোত্তর, আর দৃষ্টি বলোত্তম। আচ্ছা, আরেকটু পরে যাই। উপেক্ষা ও দৃষ্টি সম্প্রযুক্ত হইলে, উপেক্ষা ও দৃষ্টি সম্প্রযুক্ত হইলে স্বসংস্কারিক চিত্ত অসংস্কারিক চিত্ত অপেক্ষা বলোত্তর হয়, মানে আরো শক্তিশালী হয়। যদি মিথ্যা দৃষ্টি এবং উপেক্ষা এই দুইটা যদি একসঙ্গে থাকে, তখন
অসংস্কারিক হইতে সসংস্কারিক হইতে অসংস্কারিক না সসংস্কারিকটা বলোত্তম বলা হচ্ছে, শ্রেষ্ঠ বলা হচ্ছে। যদি উপেক্ষা এবং দৃষ্টি একসঙ্গে যে চিত্তের মধ্যে আছে ওই চিত্ত ওটা সবচেয়ে শ্রেষ্ঠ। আর একটা হচ্ছে যে অতএব প্রথম তাইলে এখন আমরা চিত্তের চার্টের মধ্যে চলে যাই। প্রথম চিত্ত হইতে ষষ্ঠ চিত্ত শ্রেষ্ঠ শক্তিশালী। চিত্তের চার্টের মধ্যে যা 6 নম্বরে আছে যে কি উপেক্ষা সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত সসংস্কারিক চিত্ত। এটা এক শক্তিশালীর মধ্যে এটা সবচেয়ে শক্তিশালী। আমরা পাঁচকে আমরা সবচেয়ে শক্তিশালী চিত্ত বলে বলছিলাম আগে, মনে আছে? আমরা পাঁচকে বলছিলাম যে সবচেয়ে শক্তিশালী চিত্ত, কিন্তু বইয়ের প্রমাণ অনুসারে বলছে যে না, একটাকে শক্তিশালী চিত্ত বলেছিলাম সবচেয়ে। না, এটা একদম আরো প্রথমের কথা, কিন্তু পরবর্তীতে উপেক্ষাকে যখন আমরা উপেক্ষা সম্পর্কে যথাযথ বোঝা হয়েছে তখন আমরা বললাম যে 5 নাম্বারটা শক্তিশালী। এখন বইয়ের আলোকে দেখা যাচ্ছে যে বই বলতেছে যে 6 নাম্বার চিত্তটা সবচেয়ে শক্তিশালী। অসংস্কারিকটা কেন শক্তিশালী হলো না, সসংস্কারিক কেন শক্তিশালী হলো? এটা সম্পর্কে বিশেষ কোনো আলোচনা এখানে কিন্তু নাই। একটু করে কি লেখছে শুধু, না এটা সম্পর্কে তেমন কোনো আলোচনা নাই। অসংস্কারিক চিত্ত বলোত্তর। বলোত্তর বলতেছে যে বলোত্তর মানে কি? শক্তিশালী না, অধিক শক্তিশালী, মানে বলবানের থেকে বলবান শক্তিশালী, বলোত্তর অধিক শক্তিশালী, বলোত্তম না তিনটাই অধিক, তিনটাই ঠিক আছে। তো এখানে আচ্ছা যাই হোক, হবে না, তিনটাই একই রকম কেমনে? বলবান শক্তিশালী বলেছে, আর বলোত্তর হচ্ছে যে এর চেয়ে আরো অধিক। তারপরে আর বলোত্তম হচ্ছে যে মনে হয় সর্বোত্তম আর কি, এটা এর উপরে আর নাই। বলোত্তম হচ্ছে যে দৃষ্টি, দৃষ্টি হচ্ছে যে বলোত্তম। তো সেই হেতুতে যেহেতু অসংস্কারিককে আমরা শক্তিশালী বলে দেখেছি, তাইলে অসংস্কারিক আলা চিত্ত একটা আছে, ওটাকে শক্তিশালী না বলে 6 নাম্বারকে শক্তিশালী বলার কি দরকার ছিল? এটা সসংস্কারিক চিত্ত আর অসংস্কারিক চিত্ত অপেক্ষা বলবত্তর। এটা বলবত্তর কারণ এই কারণে বলেছে, অসংস্কারিক হচ্ছে যে নিজের ইচ্ছে আমি কাজটা সম্পূর্ণ করেছি, আর সসংস্কারিক হচ্ছে যে ওইটার মধ্যে বানতে আমার এই যে এই আলম্বনের প্রতি উৎসাহ আছে, মানে ওইটা তো সসংস্কারিক না, মিলতেছে না। এটা তো প্রশ্ন আর একটা থেকে গেল তাইলে এখানে, মানে তাহলে সসংস্কারিক সেটা অন্যরকম হবে, আমরা যেরকম করে পড়ে আসছি ওপরের পড়াশোনায়। আচ্ছা এটা এখন সমাধান হবে না, এটা নিয়ে বেশি ইয়ে করলে অসুবিধা আছে, সময় চলে যাবে। এই প্রশ্নটা লিখে রাখতে হবে। এটা হয়তো এরকম হতে পারে বানতে, হয়তো নিজে বিচার বিবেচনা না করে আমরা অন্যজনের কথাই অনেক বেশি অকুশল কাজ সম্পাদন করি না। যেটা একটু আগে যে না আমরা যে বলেছিলাম যে এই অকুশল সম্পর্কে মানে সরি জেনে অকুশল কাজ করাটা বেশি পাপ নাকি না জেনে করাটা পাপ? ওই ক্ষেত্রে আমরা
বলেছিলাম মানে এই না জেনে করাটা বেশি পাপ, না জেনে পাপ করাটাই হচ্ছে যে বেশি পাপ। তো এই ক্ষেত্রে সেটাই হবে সংস্কারিকটা। তো কেমনে মিলতেছে সেটা হলে? মানে অন্যজনের প্ররোচনায় আমি কাজটা করেছি, তো এখানে সেটা হলে কম হবার কথা। এখানে কম হবার কথা। না, এটা বইয়ের মতো মিলে নাই। প্রশ্ন লিখে রাখো, এটা পরে আমরা ইয়ে করব, সমাধান করব। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের দৃষ্টিকোণ থেকে 5 নাম্বার চিত্ত হবে যে সবচেয়ে শক্তিশালী, কিন্তু বইয়ের দৃষ্টিকোণ থেকে বলতেছে যে 6 নাম্বার চিত্ত শক্তিশালী। তাইলে যদি 5 নাম্বার ছয় নাম্বার যদি সবচেয়ে শক্তিশালী হয়, সমনস্য দৃষ্টি ও সংস্কারিক দৃষ্টি সম্প্রযুক্ত, তাহলে 1-এ যাবে যে 5 নাম্বার, তারপরে 2-এ যাবে যে 6 নাম্বার, তারপরে 3-এ যাবে যে 1 নাম্বার, 4-এ যাবে যে 2 নাম্বার, 4, তারপরে 5-এ যাবে যে 3 নাম্বার, এটা 6-এ পেয়েছি। যাবে যে 4 নাম্বার। হ্যাঁ বলো। 7-এ যাবে যে 7 নাম্বার, 8-এ যাবে যে 8 এটা নাম্বার। এখানে কেন কেন সেটা বলবত্তর এটা পাওয়া গেছে তো। আমি এটা একটু করে পড়ি, আপনি শুনেন। যে চিত্ত আলম্বনের প্রভাব ব্যতীত, কোন রূপ উৎসাহ ব্যতীত, ভিতর বাহির কোথাও হইতে কোন রূপ উত্তেজনা ব্যতিরেকে শুদ্ধ স্বীয় স্বভাব হেতু তীক্ষ্ণভাবে উৎপন্ন হয়, সেই চিত্ত অসংস্কারিক। সসংস্কারিক চিত্ত দৃঢ়ভাবে আলম্বন সমাগমে বা নিজের বা পরের উৎসাহ উত্তেজনার সাপেক্ষ হইয়া উৎপন্ন হয়। সুতরাং সসংস্কারিক চিত্তের সঙ্গে স্তন্যমিদ্য চৈতসিক সংযুক্ত থাকে। এই জন্য অসংস্কারিক চিত্ত সসংস্কারিক চিত্ত হইতে অধিক প্রবল। তো এটা তো আমরাও বলতেছি, এটা কেমনে হইছে? এটা তো আমরাও বলতেছি, বইয়ে বলতেছে যে 6 নাম্বারটা 1 নাম্বার, তা আমাদের দৃষ্টিকোণ থেকে 5 নাম্বারটা হচ্ছে যে 1 নাম্বার। না, অসংস্কারিক থেকে সসংস্কারিকটা কেমনে প্রবল হলো আমি ওইটাই বলতে চাচ্ছি, যে এখানে এটাই এটা আর লেখা। কি, হ্যাঁ বইয়ের মধ্যে তো এটা লেখা আছে, এটা তাইলে আমরা পরে আলোচনা করে নেব আর কি। হ্যাঁ, এখন সময় নষ্ট করে লাভ নাই, এজন্য বলতেছি। অসংস্কারিক থেকে সসংস্কারিকটাকে বলবত্তর বলতেছে। আচ্ছা, তাইলে এখন আমরা আমাদের বিচার অনুযায়ী আমরা মিলাই। আমাদের বিচার অনুযায়ী হচ্ছে যে 5 নাম্বারটা 1, ঠিক আছে, আমাদের পড়া অনুযায়ী আর কি। তারপরে আর তারপরে এরা 2 নাম্বার চিত্ত কি বলছে? প্রথম চিত্ত হইতে ষষ্ঠ চিত্ত বলবত্তর, প্রথম চিত্ত হইতে ষষ্ঠ চিত্ত বলবত্তর। এগুলো ডাইরেক্ট ইয়া করা নাই, এমনি প্রথম চিত্ত হইতে ষষ্ঠ চিত্ত এটা বলবত্তর, এটা বলছে যে এটা ডাইরেক্ট তারা 1 নাম্বার লাগাই নাই, চিত্তের মধ্যে ডাইরেক্ট 1 নাম্বার লাগাই নাই। 1 নাম্বারে যদি যাইতে হয় ও 5 হয়ে যাবে, কিন্তু একদম সব চিত্তের মধ্যে ইয়া করে নাই, তারা কম্পেয়ার করে নাই। শুধুমাত্র 1 নাম্বার এবং 6 নাম্বারের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়,
1 এবং 6 যদি কম্পেয়ার করা হয় তাহলে 6 নাম্বার হচ্ছে যে শক্তিশালী। কি জন্য শক্তিশালী হলো 6 নাম্বারটা? না, সেটাও মিলতেছে না। এখানে 5 নাম্বারে অসংস্কারিক আছে, উপেক্ষা, দৃষ্টি এবং অসংস্কারিক। তো হবে না। আমাদের শুধু মিলতেছে না যে সংস্কারিক আর অসংস্কারিক নিয়ে। হ্যাঁ, ওরা বলছে যে সংস্কারিক হচ্ছে যে বলবত্তর, আর আমরা এতদিন পরে আসছি অসংস্কারিক চিত্ত হচ্ছে বলবত্তর। না বলছে কিন্তু কোনো তো প্রমাণ দেয় না এরকম। উপেক্ষা যেরকম উপেক্ষা এই যে আমি বলবত্তর যেটা বলছে যে প্রমাণ দিয়েছে। তুমি যেটা বলছো এটা তো মানে প্রমাণ দিচ্ছে যে সংস্কারিক অসংস্কারিক শক্তিশালী, এটা না প্রমাণ হচ্ছে সেখানে। না, এখানেও সংস্কারিক ওনারা ওইটা বলার পরে লাস্টে বলতেছে যে অসংস্কারিক চিত্ত সংস্কারিক চিত্ত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তার মানে ওইটাই হবে তাহলে বানতে। 5 নাম্বারটা হবে যে সবচেয়ে শক্তিশালী চিত্ত। হ্যাঁ এটাই হবে তাহলে। বান্তে হ্যাঁ, ওই এখানে একটা লাইন আছে যেখানে বলছে যে কি উপেক্ষা ও দৃষ্টি সম্প্রযুক্ত হলে সংস্কারিক চিত্ত অসংস্কারিক চিত্ত অপেক্ষা বলবত্তর হয়। হ্যাঁ, এখানে উপেক্ষা যেটা বলছে এবং এটা যদি উপেক্ষা, কি বুঝলাম যে উপেক্ষাতে বেশি অধিক লোভ ছিল এজন্য, এবং মিথ্যা দৃষ্টিতে তিনি ভরপুর। তাইলে দুইটা সমন্বিত যখন থাকে তখন সংস্কারিক হইলে বেশি শক্তিশালী, এরকম বলতেছে। অসংস্কারিক হইলে বেশি শক্তিশালী হবে না কেন? এটাই বুঝতেছি না বান্তে। এই জন্য 5 নাম্বারটাই আমাদের দৃষ্টিকোণ থেকে এখনো 5 নাম্বারটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী চিত্ত। তারপরে 6 নাম্বারটা হচ্ছে এর পরের দ্বিতীয়, এবং 3 নাম্বারে যাবে যে 1 নাম্বার, এবং 2 নাম্বারে যাবে যে 2 নাম্বার যাবে যে 4 নাম্বারে। সপ্তম চিত্ত হইতে দ্বিতীয় চিত্ত বলবত্তর। সপ্তম চিত্ত হইতে ষষ্ঠ দ্বিতীয় চিত্ত বলবত্তর। এই সপ্তম হ্যাঁ, হলো এটা তো উপেক্ষা ঠিক আছে। স্বভাবত, দৃষ্টিগত বিপ্রযুক্ত, আর ওখানে দৃষ্টিগত এটা ঠিক আছে। সম্প্রযুক্ত আছে, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে চতুর্থ চিত্ত অপেক্ষায় হ্যাঁ, তৃতীয়। বান্তে চতুর্থ এখানে চিত্ত উপরে যে কথাগুলো আছে যে সৌমনস্য স্বগত মানে সৌমনস্য অপেক্ষা উপেক্ষা বলবত্তর, এটা যদি হয় তাহলে উপেক্ষা এবং দৃষ্টিগত এই দুইটা যে চিত্তগুলো আছে এগুলো প্রথমে আসবে না? হ্যাঁ, মানে সৌমনস্য এবং সরি সৌমনস্য থেকে উপেক্ষা চিত্তটা শক্তিশালী এবং দৃষ্টিগত মধ্যে মিথ্যা দৃষ্টিটা বেশি শক্তিশালী। তো এরকম করে যদি ধরা হয় তাহলে উপেক্ষা এবং মানে দৃষ্টি সম্প্রযুক্ত যেগুলো এই চিত্তগুলো আগে প্রথমে আসছে না? অবশ্যই আগে আসবে। এখানে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা? এই 3টা বিষয়ের মধ্যে এটা তো দীপেন বাবু এখন নির্বাচন করতে পারেন না। সবচেয়ে ভয়ঙ্কর কোন বিষয়টা? আমরা এখানে সংস্কার দেখতেছি, তারপরে সমনস্য দেখতেছি এবং দৃষ্টি দেখতেছি। এই 3টার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা? এখানে ওই দৃষ্টিগত যেটা সেটা আর কি। হ্যাঁ, এটা দৃষ্টিগতটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। হ্যাঁ, তারপর দৃষ্টিগতর সঙ্গে এখন যখন ওই উপেক্ষা থাকবে এটা তখন আরো ভয়ঙ্কর। সমনস্যটা ভয়ঙ্কর না। যদ্দূর পাইছে ওদের মধ্যে ও সন্তুষ্ট, যা চুরি করছে ওই চুরির মধ্যে সে সন্তুষ্ট। আর উপেক্ষা হচ্ছে যে এখনো সে সন্তুষ্ট হয়নি, আরো করবে, আরো করার ক্ষেপ ছিল তার, এজন্য এটা ভয়ঙ্কর। আর আরেকটা সংস্কারিক এবং অসংস্কারিক। বাইসিরিয়াল করে নাই তারা, কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা এরকম করা হয় নাই। তা আমরা যদি ওরকম করে করি তাহলে পঞ্চম চিত্ত অনুক্রমে বলবত্তর।
বানতে এটা আমাদের করার দরকার নাই তো। করার দরকার নাই কেন? করার দরকার নাই না? দরকার না থাকলে তাহলে থাক তাহলে। দীপেন বাবু একটা আপনার বুদ্ধিমতে ইয়া করেন তো, বাইসিরিয়াল করতে পারেন কিনা পাপ অনুসারে। আচ্ছা বান্তে। অমিতাভ বড়ুয়া চেষ্টা করেন। আর আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে 5 নাম্বার, 6 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, তারপরে 7 নাম্বার, 8 নাম্বার, না এই তো দুটোটা দৃষ্টি বিপর্যুক্ত। বানতে 5 হুম। নাম্বার হচ্ছে 1 এর মধ্যে, 5 নাম্বার 1 নাম্বার, 5 নাম্বার, তারপরে 5 হচ্ছে নাম্বার যে 1 নাম্বার কেমনে আসলো যে? 1 নাম্বার, কারণ ওখানে দৃষ্টি সম্প্রযুক্ত এবং অসংস্কারিক চিত্ত বলবত্তর বলেছে, সেজন্য 5 নাম্বারে উপেক্ষা, ওই জন্য। আর ওইটাতে সসংস্কারিকের মধ্যে চলে গেছে। উপেক্ষা সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত থাকলেও এটা হচ্ছে সসংস্কারিক চিত্ত, আর 1 নাম্বারটা হচ্ছে যে অসংস্কারিক চিত্ত। 5 নাম্বার তারপরে তো 1 এখানে তো নাম্বার। আমরাও বলেছি 1 নাম্বার। হুম। বান্তে তিন তারপরে নম্বরে হচ্ছে 3 নম্বরে কত নম্বর চিত্ত এটা? মানে 3 নম্বরে কত নম্বর চিত্তটা হচ্ছে? এ, আমি প্রথমে প্রথমটা বলি, আমরা নাম্বারগুলো বলতেছি দেখে এখন, নিন। আমরা আবার মিলাচ্ছি আর কি। বানতে হ্যাঁ বানতে আমি একটু বলি। বলেন। বানতে ধরুন 1 থেকে 4 পর্যন্ত সৌমনস্য সহগত, মানে একজন ব্যক্তি তখনই খুশি হয় যখন তার পাপের মাত্রা পর্যন্ত চলে গেছে, তখনই যে সে মানে 2 টাকা পর্যন্ত বা 10 টাকা পর্যন্ত পাপ করার ইচ্ছে ছিল, সে 10 টাকা পর্যন্ত পাপ করে তার সৌমনস্য সহগত হয়ে গেছে। এখন 10 টাকা পর্যন্ত যে সন্তুষ্ট হয় নাই, সে এখানে উপেক্ষিত আছে, মানে আরো লাগে, তার উপেক্ষিত অবস্থাতে তা আরো লাগে। কিন্তু এখন যদি 5 নম্বর আর 6 নম্বরের মধ্যে যদি কম্পেয়ার করি দুইটার মধ্যে, তাহলে দেখুন অসংস্কারিক আর সসংস্কারিক। অসংস্কারিক হচ্ছে নিজে থেকে মানে রেডি হয়ে গেছে যে না আমার ঠিক আছে, উপেক্ষা হলেও ঠিক আছে নিয়ে নেই। আর যেমন 10 টাকাই ও 10 টাকারই পাপ করবে, তো 10 টাকা পাপ ঠিক আছে আমি নিজে থেকে নিয়ে নেই, ঠিক আছে হবে, অতটুকু উপেক্ষা হয়ে যদি তবুও আমি নিজে থেকে করলাম। আর নম্বরে ঢুকলো, 6 নম্বরে ঢোকার সময় সে দেখলো যে না 10 টাকা দূর করবো না, 10 টাকা না 20 টাকা লাগবে। তো একজন বা দুইজন বললো যে নিয়ে নে, যে মানে নিয়ে নে 10 টাকারই পাপ করে ফেল। তো নিজেও বলছে যে 10 টাকার করবো, আচ্ছা করে ফেলি, এরকম করতে করতে সেই 6 নম্বরটাতে গিয়ে ঢুকলো। তো দেখা যাচ্ছে যে 6 নম্বর ঢুকেছে কিন্তু অসৌমনস্য সহগত হয়নি, উপেক্ষিত ভাবেই সসংস্কারিক হয়ে গেছে। তো 5 নম্বরের তুলনায় 6 নম্বরটা একটু অধিকতর, মানে একটু বদত্তর হয়েছে। 5 নাম্বারের মানে তুলনায়, অসংস্কারিক বলতে 5 নাম্বারের তুলনায় 6 আমি নম্বরটা বলছি একটু যে শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বলেন তো ওইটার জন্য এটা। বলছি, আমি আবার বলছি যে 10 টাকার যে পাপ করেছে সে সন্তুষ্ট হয়ে গেছে, তার পর্যন্ত সন্তুষ্ট হয়ে গেছে। সৌমনস্য সহগত মানে 10 টাকার পাপ করে সে আর করার ইচ্ছা নেই, ঠিক আছে আমি সন্তুষ্ট। আর 5 নম্বর আর 6 নম্বরের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে দেখুন 5 নম্বরে গিয়ে যে 10 টাকা নিবো কিনা নেবো না, তো বলছে না আজকের দিনে আমি 10 টাকারই পাপ করে ফেলি। তো সে নিজে থেকে তৈরি হয়ে 10 টাকার পাপ করে ফেললো। তো 6 নম্বরে যখন ঢুকলো তার চিত্ত, 6 নম্বরে ঢুকলো যে না 10 টাকার কেন পাপ করবো, করলে আমি 20 টাকার পাপ করবো। তো এই অবস্থায় যে মানে একটু দুদল্যমান অবস্থা, বা একজন তাকে প্ররোচিত করলো না তুই আজকের দিনের মতো আবার 10 দেখেন, টাকাতেই করে আপনি ফেল। এটা পড়েন আগে, 5 নাম্বারটা পড়েন। উপেক্ষা সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। হুম। আমি ওইটাই বলছি তো বানতে, যে নিজে থেকে 10 টাকাতে রেডি হয়ে গেছে যে না আজকের দিনে আমি 10 টাকারই পাপ করে ফেলি। তো রেডি হয় নাই 6 এখানে, নম্বর চিত্তে যখন ঢুকলো, রেডি হয় নাই, হ্যাঁ উপেক্ষিত আছে।
এবং দুটোটাই উপেক্ষিত আছে বলতে কিন্তু নিজে থেকে করে ফেলেছে, মানে মানে অনেক মানে আছে না যে 10 টাকাতে উপেক্ষিত হয়েছে, তবুও 10 টাকাতে সে কাজটা সমাধান করে ফেলেছে নিজে থেকে। আর যেই যে 10 টাকাতে পাপ করবে কিনা না, পাঁচ নম্বরে সে সন্তুষ্ট আরো লাগে তার, মানে আরো পাপ করতে চায়, তো সে ভাবছে যে না আরো পাপ করব, তো ওই গিয়ে 6 নম্বরে ঢুকলো, 6 নম্বরে গিয়ে তো সংস্কারী হয়ে গেল, তো মানে আরো মানে নিজের মানে একটু দ্বিধাগ্রস্ত হয়ে সেটা পাপটা করলো, মানে আরো একটু তার পাপটা আরো একটু বৃদ্ধি করেছে, বলোত্তর করেছে আরো একটু পাপটা রেখে, যে না আমি 20 টাকার চাই তবু আচ্ছা করে ফেলি, কিন্তু আমার 20 টাকা লাগে, ওইরকম একটা করে তার একটা মানে ক্ষুধার্ত ভাব আছে পাপের প্রতি, যে 6 নম্বরে গিয়ে ঢুকলো, সংস্কারিক হয়ে গেল। মানে একটু এর আগে যদি মানে শেষ করে ফেলতো অসংস্কারিক হয়ে যেত, কিন্তু একটু পরে মানে আর একটু বলত্তর করলো ওর পাপটাকে, তো মানে 20 মানে 10 থেকে 20 করলো, তবুও সে করেছে কিন্তু ওই 10 টাকারই করেছে, কিছু সংস্কারিক উপায়ে করেছে, মানে একটু দ্বিধাগ্রস্ত হয়ে 6 নম্বরটা সম্পাদিত করেছে। না মিলে না, এটা হচ্ছে না। হ্যাঁ জানতে এই ক্ষেত্রে আমার মনে হয় দাদা কথাটা ঠিক আছে, এটা যদি ওই জুয়ার খেলার সাথে যদি আমরা যদি মিলাই তাহলে আমার মনে হয় এটা মিলতেছে। কিভাবে? যেমন জুয়া খেলাটা আসলে হচ্ছে কি কিরকম, মানে আমি 200 টাকা ইনভেস্ট করে এত টাকা তুলবো, এখন যে পাইছে সে তো পাওয়ার পর হয় ওর ইয়াটা ওই কি বলে সে অতটুকুতে সন্তুষ্ট হয়ে সে চলে গেছে, এখন যে পায়নি সে 200 টাকা ইনভেস্ট করার পরেও সে চিন্তা করছে না আমি এটা যেভাবে টাকাটা তুলবো। আমি এটা বলতে এখন চাচ্ছি, এই ক্ষেত্রে যেটা হচ্ছে এই দুটাতে 5 এবং 6 দুটাতেই অসন্তুষ্টি আছে, উপেক্ষা দুটাতেই অসন্তুষ্ট, বুঝা গেছে এখন? হ্যাঁ অসন্তুষ্ট, হ্যাঁ কিন্তু ভাবতে এটা চিত্তটা কিন্তু বারবার উৎপন্ন হচ্ছে ইয়াতে সংস্কারীকে, কারণ সে আলম্বনটা তাকে উৎসাহ দিচ্ছে। ওটা হয়তো প্রেসার ক্রিয়েট হয়েছে, অথবা নিজের মনে ঘষাঘষি করতে করতে ও একটু প্রথম চিত্ত থেকে এটা দুর্বল, সংস্কারিক গুলো তো দুর্বল বলেই আমরা জেনেছি না সংস্কারিকটা, এখানে কিন্তু দুইটাই অসন্তুষ্ট, এই যে টাকা চুরি করছে ওই টাকায় 5 নাম্বারও সন্তুষ্ট না, 6 নাম্বারেও সন্তুষ্ট না, উপেক্ষা তো দুটোটা উপেক্ষা, বুঝা গেছে, কোনোটাতে সন্তুষ্ট না। কিন্তু ওইদিকে সংস্কারিক এবং অসংস্কারিকের মধ্যে গিয়ে ওটা নিজের মন থেকে উৎপন্ন হয়ে করেছে, আর ওটা প্রেসার ক্রিয়েট হয়ে করেছে যে কোনো একটা বিষয়ে। প্রেসার ক্রিয়েট না হলেও আলম্বনের দ্বারা উৎসাহিত হয়ে তো বারবার করতে পারে, আলম্বনের দ্বারা উৎসাহিত হইলেও সংস্কারিক, কোনো ব্যক্তির দ্বারা উৎসাহিত হইলেও সংস্কারিক, নিজের মনের দ্বারা উৎসাহিত হইলেও সংস্কারিক। কিন্তু অসংস্কারিকের ক্ষেত্রে মানে প্রথমবার উৎপন্ন হয়ে এটা শেষ হয়ে গেছে, কিন্তু সংস্কারিকের কারণে এটা বারবার হতে থাকতে পারে, ওই চিত্তটা উৎপন্ন হতে পারে না আলম্বনের কারণে, বারবার মানে বারবার চিত্তটা উৎপন্ন হচ্ছে আর কি, ওই অকুশল ইয়া লঘু চিত্তটা ওই সংস্কারিক হওয়ার কারণে, এটা কি মানে এরকম হলে তাহলে এটা অসংস্কারিকের থেকে হচ্ছে না, একটু শক্তিশালী হচ্ছে না? এরকম হলে তো সব জায়গাতেই সংস্কারিক গুলো শক্তিশালী হবে, এরকম হলে তো আমরা এই পর্যন্ত যা সংস্কারিক দেখে আসছি সবগুলো শক্তিশালী হয়ে যাবে, কারণ যেহেতু বারবার যদি দুইবার কষাকষি হয়ে যদি দুইটা চিত্ত হয়ে যায়, এটা দুইটা চিত্ত, এটা এক চিত্তের ব্যাপার আসতেছে না, এটা দুই চিত্ত, কিন্তু ওটা এক চিত্ত এটা এক চিত্ত, একই বিষয়কে কেন্দ্র করে একই চুরিকে কেন্দ্র করে আমরা হাজারো চিত্ত সম্পাদন করে ফেলি, একই হত্যাকে কেন্দ্র করে আমরা হাজারো চিত্ত সম্পাদন করি, এগুলো এক এক চিত্তের হিসেবে আলাদা আলাদা। এনে ইয়াটা বাইর করা গেছে উপাসক জ্ঞানশ্রী সিংহ, দুটাই হচ্ছে যে অসন্তুষ্ট, আপনার 5 এবং 6 দুটাতেই উপেক্ষা আছে, তো দুটাই অসন্তুষ্ট, এখানে কোনোটাই সন্তুষ্ট নাই, সন্তুষ্ট কোনোটাকেই বলতে পারবেন না আপনি। আমি আসলে আপনাকে বুঝাতে পারিনি ওইটাই আর কি, মানে যেটা বলছিলাম আর কি, যে সংস্কারিক করে ফেলতে ওই মানে আমি আপনাকে ওইটাই উদাহরণ দিলাম, যে ওই যে 10 টাকার পাপ আর 20 টাকার পাপ, 10 টাকার পাপই করে পর্যন্ত, মানে ওই মানে বাধ্যবশত আর কি, মানে না এর থেকে আর উপায় হচ্ছে না, আর 20 টাকার পাপ করা যাচ্ছে মানে কোনো উপায় নেই, ওই একটু ডিলে করলো আর কি, মানে একটু দেরি করলো, মানে অসংস্কারিক তখনও তো যে 10 টাকাটা নিয়েই সে উপেক্ষিত হয়েছে, কিন্তু 10 টাকাটা নিয়ে ফেলেছে, কিন্তু এই 10 টাকা
যেটা পাপ সেটা সে করতে একটু দ্বিধাগ্রস্ত হলো, কারণ সে 20 টাকার জন্য আশা করছিল যে 20 টাকার পাপ করবে। তো ওই যে যে একটু সময় মানে দেরি বা ঘষাঘষি করেছে, সেই অবস্থাতে এ- সেটা এই সংস্কারী হয়ে জন্য গেছে, না, কিন্তু এটা উপেক্ষিত সংস্কারিকের হয়েছে। সংজ্ঞা এটা না। সংস্কারিকের সংজ্ঞা এটা না। সংস্কারিকের সংজ্ঞা হচ্ছে যে ও কারো উপরে প্রেসার হয়ে ওকে মানে প্রেসার করেছে, ও পুরো হ্যাঁ, মানে সেটাও হতে পারে, স্বাচ্ছন্দ্যে সেটাও মানে হতে করছে পারে, না। কেউ হয়তো প্ররোচিত করেছে যে না ঠিক আছে নিয়ে ফেল, মানে হুম। এই প্রথম অবস্থায় নিতে পারতো নিজে থেকে, কিন্তু অন্যের অন্যের প্ররোচিত অবস্থাতে সে ওই কাজটা করেছে। আচ্ছা, তো মানে আপনার একটু দৃষ্টিকোণ থেকে হবে, সবচেয়ে একটু দেরি শ্রেষ্ঠ হইতে চিত্র হবে। কোনটা এখন? এখানের এখন তো মধ্যে সবচেয়ে বাংলাদেশ শ্রেষ্ঠ চিত্র কোনটা? শ্রেষ্ঠ বলছেন নাকি বান্তে? হ্যাঁ, এই 8 মধ্যে শ্রেষ্ঠ কোনটা? একটু দুর্বল 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 না, দুর্বল সবচেয়ে হবে, কারণ শক্তিশালী কোনটা? সবগুলোই তো অকুশল। এখানে আমরা যা যা পড়ছি এখানে কোনোটাই কুশল না, সবগুলোই অকুশল। অকুশল। অকুশলের মধ্যে দুর্বল এখন যেটা হবে সেটা কুশল হবে। অকুশলের মধ্যে এখন রাজা এখানে কোনটা? হ্যাঁ, অকুশলের মধ্যে যেটা মানে কুশল হবে, মানে একটু কম পাপ যেটা বোঝা যাচ্ছে, সেটা মানে প্রথম অবস্থায় যেটা সমনস্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সেটা একটু কম হবে। যে প্রথম অবস্থায় তার নিজে থেকে একটু মানে অল্প পরিমাণে কাজ করেছে, সন্তুষ্টি নিয়ে নিল, আর সে পাপ করার জন্য উদ্যত হলো না, বা তার কোনো পিড়াপিড়ি করতে লাগলো না, বা কেউ কথাও শুনলো না। এখনো সে বুঝেন নাই একদম আপনি। মানে আমি প্রথম আবার বলছি, অবস্থায় আবার এখন বলছি। এই পজিশনে যদি কুশল চিত্ত বিবেচনা করি, কুশল দিকের থেকে মানে একটু ভালো পজিশনে যদি যাই, সবগুলোই অকুশল, একটাও ভালো না, তবুও মানে একটু কম পাপ হবে 1 নম্বরটা। এরকম দুইটার মধ্যে আমি নির্বাচন করতে বলতেছি না, 8টার মধ্যে। 8টার মধ্যে কোনটা সবচেয়ে ভয়ঙ্কর? সব থেকে ভয়ঙ্কর হ্যাঁ, 8 মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা? উপেক্ষা সহগত বিপ্রযুক্ত সংস্কারিক। আর 7 বা 8 মধ্যে একটা হবে। হ্যাঁ, ওইটাই অসংস্কারিক। 7 বা 8 মধ্যে দুটার মধ্যে একটা হবে, আচ্ছা, মানে আগে এটাই আমি এটা বলেন, আমরা আবার আবার বলতেছি শোনেন। সমনস্য, দৃষ্টি, সংস্কার, এই 3টার মধ্যে সবচেয়ে কোনটা বেশি ভয়ঙ্কর মনে হয় আপনার কাছে? মিথ্যা দৃষ্টিকে বেশি ভয়ঙ্কর মনে হয়, নাকি অসংস্কারিককে ভয়ঙ্কর মনে হয়, নাকি সমনস্যকে ভয়ঙ্কর মনে হয়? কোনটা? মিথ্যা দৃষ্টি তো ভয়ঙ্কর মানতে, আর এই মিথ্যা দৃষ্টি যখন একটা রেজাল্ট আসছে এখন, বুঝছেন? এবার আর দুইটার মধ্যে কোনটা? এই উপেক্ষা, অসংস্কারিকের মধ্যে কোনটা এখানে শক্তিশালী? না, উপেক্ষা উপেক্ষা তো হবেই, উপেক্ষা হবে আর সম্প্রযুক্ত হবে, দৃষ্টিগত সম্প্রযুক্ত হবে। উপেক্ষা হচ্ছে হ্যাঁ, যে দৃষ্টিগত শক্তিশালী। সম্প্রযুক্ত। কেন? ও সাংঘাতিক লোভী, হ্যাঁ অতিরিক্ত লোভী। হ্যাঁ হ্যাঁ, এই জন্য উপেক্ষা হবে, উপেক্ষাটা, দৃষ্টিগত সম্প্রযুক্ত হবে। তাইলে উপেক্ষাটা আমরা পেয়ে গেলাম, দৃষ্টি পেয়ে গেলাম, হ্যাঁ, উপেক্ষা পেয়ে গেলাম। আর সংস্কারিক এবং দৃষ্টি অসংস্কারিকের মধ্যে পাইছি কি? অসংস্কারিকটা শক্তিশালী। তো সেই অনুপাতে প্রথম হচ্ছে যে 5। সেই অনুপাতে বিচার করলে প্রথম শক্তিশালী চিত্ত হচ্ছে যে 5। এটা আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু বইয়ে লিখতেছে যে এটা 6। প্রথম চিত্তকে 6 বানাচ্ছে, বুঝছেন? তবে না, আমরা হয়তো বুঝতে ভুল করতেছি, এটাও হতে পারে। তারা 2টা চিত্রের মধ্যে কম্পেয়ার করতেছে। 1 এবং 6 এর মধ্যে কম্পেয়ার করতেছে। 1 এবং 6 এর মধ্যে অথবা প্রিন্টিং মিস্টেকও হতে পারে। আমি এটা পরে ঠিক করে নেব। আচ্ছা, আমাদের আরেকটা উপায় আছে এই বইয়ের মধ্যে। আরেকটা অভিধর্ম অর্থ সংগ্রহ আরেকজনের লেখা আছে না? রামচন্দ্র বড়ুয়ার। ইনি ওই বইয়ের মধ্যে দেখলেও সমাধান মিলতে পারে। আচ্ছা, তাইলে যদি 5 হয়, 1 হচ্ছে যে 5, তারপরে 2 নাম্বার দীপেন বাবু, 2 নাম্বার চিত্র কোনটা হবে? ষষ্ঠ, মানে ষষ্ঠ লবচিত্ত যেটা, এটা হ্যাঁ, 2 নাম্বার হবে যে ষষ্ঠ। তারপরে 3 নাম্বার চিত্র কোনটা হবে? প্রথমটা মনে হচ্ছে আমাদের দৃষ্টিগত 1। অসংস্কারিক চিত্ত। হ্যাঁ হ্যাঁ, 1 হবে যে। ঠিক আছে। তারপরে 4 নাম্বার? 4 নাম্বার
4 নাম্বারটাও দৃষ্টিগত মনে হচ্ছে আমাদের, কারণ দৃষ্টিকে বলবত্তম বলা হচ্ছে ওই বলবত্তার ইয়াটাতে, পয়েন্টটাতে। তাহলে 4 নম্বরে কোনটা পড়তেছে? 4 নাম্বারে দ্বিতীয় লঘুচিত্তটা। হ্যাঁ 2। এনি ঠিক আছে কিনা দেখান না একটু। হ্যাঁ, তারপরে 5 নম্বরে 5 নাম্বারে হচ্ছে গিয়ে আমাদের ওই 7 নাম্বারটা উপেক্ষা, ওই ইয়াতে কি বলে, হ্যাঁ উপেক্ষা। উপেক্ষার কারণে এটা মনে হচ্ছে কি। তাহলে 7 নাম্বারটা, হ্যাঁ, 7 নাম্বারটা হচ্ছে যে 5। তারপরে 8 তারপর 6 নাম্বার চিত্ত কোনটা 6 হবে? নাম্বার এটা হচ্ছে গিয়ে অসংস্কারিক। 3 নাম্বারটা মনে হচ্ছে জানতে, 3 নাম্বারটা যেটা অসংস্কারিক লেখা আছে। না, না 8 নাম্বারটা হবে যে। 8 নাম্বারটা, হ্যাঁ 8 নাম্বারটা। ঠিক আছে। 8 নাম্বারটা 6। তারপরে আর বাকি আছে কয়টা? তারপর হচ্ছে কি ওই 3 বাকি 4। হচ্ছে 3 আর 4। 3 আর 4। তাহলে 3 আর 4 এর মধ্যে 3 হচ্ছে যে সেভাবে বসে মনে হচ্ছে 3। হ্যাঁ 3 অসংস্কারিক আর সংস্কারিক। 4 7 8। তাহলে প্রথমে আসতেছে যে 5, তারপরে 6, তারপরে 1 2 7 8 3 4। এভাবে হলে সিরিয়াল। আচ্ছা, এটা আপাতত আমাদের ফাইনাল না। এরপরে আরো যদি কোনো সুসমাধান হয় আরো আমরা পরে আলোচনা করব। আমাদের বলবত্তরের চ্যাপ্টার ছেড়ে চলে যাই। হ্যাঁ, তারপরে বলবত্তর চ্যাপ্টার নিয়ে আমরা অবশ্য এর আগের ক্লাসেও এরকম মাতামাতি করি নাই, আলোচনাও করি নাই, এমনি জাস্ট পড়ে চলে গেছিলাম। তো আলোচনা করাতে এবার তো একটু তারপর আমরা করলাম, নির্ণয় করলাম। কর্মপদ, কর্মপদ পড়েন আরেকজন। লাভলি বড়ুয়া। কর্মবোধ: চুরি, কামাচার, মিথ্যা বাক্য, ভীষণ বাক্য, সংবিনালাপ, অবিদ্যা, মিথ্যা দৃষ্টি, এই 7টি লোভমূলক কর্ম। এই সপ্তবিধ লোভমূলক অকুশল কর্মের প্রত্যেকটি অষ্টবিধ লোভমূলক চিত্তের মধ্যে যে কোনো এক চিত্তের অবস্থা লইয়া সম্পাদিত হইয়া থাকে। সুতরাং চিত্ত উৎপত্তির আকারে লোভ চিত্ত অষ্টবিধ হইলেও সপ্তবিধ কর্মপদ প্রাপ্তিতে ইহা 56 প্রকার হয়। লোভ গুরুতর পাপ চিত্তের হেতু না হইলেও ইহার বিদূরণ দীর্ঘকালীন সাধনা সাপেক্ষ। আর বলবো বলতে না দিবেন বাবু, এটা তো বুঝে গেছেন না? একটু এমনিতে আলোচনা করলে ভালো হবে। অমিতা বড়ুয়া বুঝছেন না? কোনটা আর একটু আলোচনা করেন। এই লোভচিত্ত কোন কোন ভাবে সম্পাদিত হতে পারে এগুলোর ছক দেওয়া হয়েছে। এটা চুরি দ্বারা এই লোভচিত্ত উৎপন্ন হতে পারে, মিথ্যা কামাচার দ্বারা এই লোভচিত্ত উৎপন্ন হতে পারে, মিথ্যা বাক্য ভাষণ দ্বারা এই লোভচিত্ত উৎপন্ন হতে পারে, ভীষণ বাক্য, সংবিন্ন আলাপ, অবিদ্যা, অবিদ্যা মানেও কিন্তু লোভ, এখানে অবিদ্যাকে আবার আলাদা করে দিয়েছে, মিথ্যা দৃষ্টি, এই 7টি। অকুশলের লোভমূলক চিত্তের কর্মপথ হচ্ছে যে 7টি। কুশল কর্মপথ কয়টি আছে দীপেন বাবু? 10টি আছে। কুশল কর্মপথ 10টি আছে, এগুলো আমরা পরে অবশ্য পাবো। এই অকুশলের মিথ্যা দৃষ্টি কর্মপথ হচ্ছে যে 7টি।
লোভমূলক চিত্তের কর্মপদ 7টি। এটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এটা এই 7 ভাবে লোভচিত্ত উৎপন্ন করা যায়। এই সপ্তবিধ লোভমূলক অকুশল কর্মের প্রত্যেকটি অষ্টবিধ লোভমূলক চিত্তের মধ্যে যে কোনো এক চিত্তের অবস্থা লইয়া সম্পাদিত হইয়া থাকে। তাইলে এই 7-এর সঙ্গে 8 যদি গুণ করা হয়, 7 8 56। সুতরাং চিত্ত উৎপত্তির আকারে লোভচিত্ত অষ্টবিধ হইলেও সপ্তবিধ কর্মপদ প্রাপ্তিতে ইহা 56 প্রকার হইয়া থাকে। লোভ গুরুতর পাপ চিত্তের হেতু, লোভ গুরুতর পাপ ও চিত্তের হেতু না হইলেও ইহা বিদুরণ দীর্ঘকালীন সাধনা সাপেক্ষ। কোনটা উপরে সম্বিন্দা লাভ, এটা কি হবে যায়? সম্বিন্না লাভ হচ্ছে যে পাগলের মতো বক 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 করা, দরকার ছাড়া অযথা কথাবার্তা বলা। ওয়া তোমার কি দরকার রাইন দেওয়া জিগে দরকার নাই, উদৌ দিয়ে আর কই দিন না, হ্যাঁ পদ না নমই। হ্যাঁ, তারপরে ওই থেকে দরকার ছাড়া আমরা কতগুলো আননেসেসারি কথা যেগুলো বলি, এগুলো আর কি, এগুলো হচ্ছে সম্পূর্ণ আলাপ। একদম মানে প্রয়োজন আছে কিনা কথা বলার সময় মেপে মেপে বলা হলে সম্পূর্ণ আলাপ হয় না আর কি। আর এমনি যদি বলে ফেলেন তরকারি কি রান্না করেছে না করেছে, এটাও মাঝে মধ্যে প্রয়োজনীয়, যখন প্রয়োজন হবে আর কি। যখন দেখতেছেন না এটা এখন জিজ্ঞেস করা অবশ্যই প্রয়োজন, ও কি খাচ্ছে না খাচ্ছে আমি কিভাবে জানবো না জানবো, এটা যখন আপনি মৈত্রী চিত্ত নিয়ে বলবেন তখন এটা আলাদা বিষয়। আবার ইয়ে হলে কেউ জিজ্ঞেস না এতে ফ্যাঁস লাগে যাবে কই, এরকম না। এটা যখন প্রয়োজন আছে, যখন আপনি কাউকে এরকম মৈত্রী চিত্তে জিজ্ঞেস করতে যাবেন, তাকে ওর যদি রান্না খারাপ হচ্ছে বা জানতেছে না বা পারতেছে না, টাকা নাই ওদের, আপনি সহযোগিতা করার জন্য চিন্তা করে যখন বলবেন তখন এটা আলাদা হিসাব, বুঝছেন? এমনি বাই কথার লাই বলে যদি প্রত্যেকদিন জীবনের বেতাল্লে হিসেবে আর কি, সম্পূর্ণ আজে বাজে কথা, সম্পূর্ণ আলাপ। কর্মপদগুলো তো এমনি সবাই আমরা পরিচিত হয়ে গেছি আগে থেকেই। অবিদ্যা হচ্ছে যে লোভ, আর মিথ্যা দৃষ্টিতেও চেনেছে নেই। তো সবকিছু মিলিয়ে এই 7টা, এই 7টাকে আবার এই 8 চিত্তের দ্বারা যদি গুণ করা হয় 56 প্রকার হয়। লোভ গুরুতর ভাবের মধ্যে গুরুতর না, কিন্তু লোভ ভাবের মধ্যে গুরুতর ভাব কোনটা? এই 3টা চিত্তের মধ্যে এনি অকুশল চিত্ত 12টার মধ্যে সবচেয়ে গুরুতর ভাব কোনটা? আচ্ছা, এগুলো যখন 12টা পড়বো তখন বুঝবো। উপাসক জ্ঞানশ্রী সিংহ, বলতে আপনি মোহ তো আগে থেকে একবার, তো লোভ দেশ শুরু হয়। হ্যাঁ আমরা মোহটাকেই মানে মোহ থেকেই তো দেশ বা লোভ শুরু হয়, মানে ওইটার গুরু, ওই দুইটার গুরুদেব হচ্ছে মোহটা, তো মোহটাকে আমরা প্রাধান্য দেই আর কি। না গুরুদেব হইলেও কিন্তু এরা এই পর্যায়ে এরা শক্তিশালী না। এখানে শক্তিশালী হচ্ছে যে দেশচিত্তগুলো। দেশচিত্তের মধ্যে কোনটা, দুইটার মধ্যে কোনটা শক্তিশালী আমরা একটু পরে জেনে যাব। হ্যাঁ, দেশচিত্ত এই সবগুলোর মধ্যে 12টার মধ্যে এই দেশচিত্ত দুইটা খুব বেশি ভয়ঙ্কর। এটা শেষ, তাহলে দেশমূলক চিত্ত কে পড়বেন? এটা কি নাম শিল্পী বড়ুয়া। বাকিরা সাউন্ড অফ করে দেন।
কই সাউন্ড তো আসতেছে না আপনার। ঠিক আছে, অমিতা পড়বো পরে। দেশমূলক চিত্ত আলম্বনকে হনন করিবার ইচ্ছা উৎপন্ন হইলেই চিত্তের প্রতীক অবস্থা। প্রতীক হন ধাতু নিষ্পন্ন, ইহার অর্থ হনন করা। মানসিক দুঃখ বেদনা প্রতীক চিত্তের নিত্য সহচর। দোমনস অপ্রিয় বা অনিষ্ট আলম্বন অনুভব লক্ষণ বিশিষ্ট এবং বেদনা স্কন্ধের অন্তর্গত। প্রতীক বা দেশ চণ্ড স্বভাব সম্পন্ন এবং সংস্কার স্কন্ধের অন্তর্গত। আলম্বনের অনিষ্ট সাধনে উভয়ই এক স্বভাব বিশিষ্ট। প্রতীক চিত্তে একবিধ বেদনা দোমনুষ্য, লোভচিত্তে দ্বিবিধ বেদনা সৌমনুষ্য ও অপেক্ষা। লোভচিত্তে দোমনুষ্য থাকে না এবং প্রতীক চিত্তে সৌমনুষ্য বা অপেক্ষা বেদনার স্থান নাই। সুতরাং প্রতীক চিত্ত বেদনা অনুসারে বিভাগ করা যাইতে পারে না। সংস্কার অনুসারে ইহার দুই প্রকার বিভাগ। পর্ববান্তা না, উপাসক নয়ন বাবু, এগুলো আপনি আগে থেকেই জানেন। আবার নতুন কোনো উপলব্ধি আসলে সেগুলো সহ সুন্দর করে ইয়ে করেন, আলোচনা করেন। আগে থেকে অবশ্য আপনি জানেন, নতুন কোনো কিছু মাথায় আসলে এটা সহ অ্যাড করতে পারেন। বন্ধনা আমার যখন আসবে তখন আমি আপনাকে জানাবো এটা, বা ওখানে বলবো আর কি। আচ্ছা, যেভাবে আগে জানেন, আগে থেকে যেভাবে জানেন ওভাবে আলোচনা করেন। প্রতীক চিত্ত নিয়ে বলতে, হ্যাঁ, দেশচিত্তের কর্মপথ প্রাণে। আমরা তো জানি যে বলতে দেশচিত্ত দেশ দেশ এখানে হচ্ছে দেশকে আমরা হিংসা এবং রাগ এই দুইটাকে আমরা একটু ইয়া করি আর কি। এটার যদি প্রতিশব্দ বলি, আলম্বনকে হনন করিবার ইচ্ছা উৎপন্ন হইলেই চিত্তের প্রতীক অবস্থা। কোনো কিছুকে হনন করার যখন ইচ্ছা হয় বলতে, তখন এই প্রতীক অবস্থা সৃষ্টি হয় আমাদের চিত্তের মধ্যে। হনন মানে এই কি? প্রতীক হনন মানে হচ্ছে বলতে এটা বধ করা বা হত্যা করা বা এটা ধ্বংস করা। হ্যাঁ, দীপেন বাবু আরো কিছু বলতে পারেন এখানে হনন শব্দ নিয়ে? দাদা ঠিক আছে। জ্ঞানশ্রী সিংহ, হনন শব্দ নিয়ে আরো কিছু বলতে পারেন? ঠিকই আছে বান্তে, উনি দাদা যেটা বললেন ঠিকই আছে, যেটা শেষ করে ফেলা আর কি, মানে হত্যা করা, ওইটাই। এনে কিছু বলতে পারো হনন সম্পর্কে আর কিছু? হনন তো হত্যা করা, বধ করা, এটাই তো। না, আমি এটা মানতাম, কিন্তু ওই উপাসক নয়নবাবু দেখেন নিচে কিন্তু ইয়ে আছে, চুরি করা আছে, কিন্তু চুরি করলে কিন্তু হত্যা হয়ে যাচ্ছে না। তারপরে মিথ্যা বাক্য আছে, মিথ্যা বাক্য আছে, এটা কিন্তু হত্যা হয়ে যাচ্ছে না, কিন্তু কিছু হচ্ছে, অনেক সময় হচ্ছে না। তারপরে ভীষণ বাক্য, এটা অনেক সময় হত্যা হচ্ছে, অনেক সময় হচ্ছে না। তারপর পরুষ বাক্য, এটাই অনেক সময় হত্যা হচ্ছে, অনেক সময় হত্যা হচ্ছে না। তারপরে সম্বিন্ন আলাপ, এটাও ইয়ে হয় না, হত্যা হয়, হত্যা হয়ও না, ব্যাপাদ। তো সেজন্য বলতেছি যে হনন শব্দ দিয়ে শুধুই কি হত্যা, নাকি এই রিলেটেড ব্যাপার? হত্যা না, হত্যাটা হচ্ছে বলতে সর্বোচ্চ কর্ম সম্পাদন। হ্যাঁ, মানে প্রতীক চিত্ত উঠলেই যে হত্যা করা হবে এমন না, কিন্তু প্রতীক চিত্ত যখন স্ট্রং হয়ে যাবে তখন এই বধ
বা হত্যা বা পরিপূর্ণ ধ্বংস হবে। ধরেন আমি কারো উপর রাগ করে একটা আঘাত করলাম, সে আমার আঘাতে মারা নাও যেতে পারে, হয় সাময়িকভাবে সে আঘাতপ্রাপ্ত হবে অথবা তার একটা অঙ্গ হানি হবে, বাট সে মানে প্রাণে নাও মরতে পারে। কিন্তু ওই কাজটা করতে কিন্তু আপনার প্রতিকূল চিত্তের প্রয়োজন হবে। এখানে যেটা বলা হচ্ছে মানসিক দুঃখ বেদনা প্রতিকূল চিত্তের নিত্য সহচর, মানে আমরা মানসিকভাবে যখন কষ্ট পাবো বা দুঃখ পাবো কারো কাছ থেকে বা কোনো আলম্বন থেকে, তখনই কিন্তু আমাদের প্রতিকূল চিত্ত উৎপন্ন হয়। ধর্মন্যস্য প্রিয় আলম্বন অনুভব, ধর্মন্যস্য অপ্রিয় বা অনিষ্ট আলম্বন অনুভব লক্ষণ বিশিষ্ট এবং বেদনা স্কন্ধের অন্তর্গত। প্রতিজ্ঞ বা দেশ ছন্দস্বভাব সম্পন্ন, প্রতিজ্ঞ বা দেশ এগুলো হচ্ছে ছন্দস্বভাব, মানে ছন্দালদের যে রকম স্বভাব, এবং সংস্কার স্কন্ধের অন্তর্গত। সংস্কার স্কন্ধ বলতে বলতে এই কর্মটার কারণে সংস্কার সৃষ্টি হচ্ছে বা হবে, এটাই তো বুঝাচ্ছে সম্ভবত। আলম্বনের অনিষ্ট সাধনে, আলম্বনের অনিষ্ট সাধনে সংস্কার স্কন্ধের অন্তর্গত বলতে এটা একটা প্রতীক, এটা একটা সংস্কার না, 52 প্রকার সংস্কারের মধ্যে এটা একটা সংস্কার, তো সংস্কারের অন্তর্গত, সেজন্য। এখানে আরো বলা হচ্ছে কি প্রতীক দেশ আলম্বনের অনিষ্ট সাধনে উভয়ই এক স্বভাব বিশিষ্ট, এখানে উভয় বলা হচ্ছে। আলম্বনের অনিষ্ট সাধনে উভয়ই, আলম্বনের অনিষ্ট সাধনে উভয়ই এক স্বভাব বিশিষ্ট। এটা তো তাইলে আরো উপরের থেকে ইয়ে করতে হবে আরো। প্রতীক বা দেশ, দুঃখ বেদনা, প্রতীক বা দেশ, প্রতীক এক জিনিস, দেশ আরেক জিনিস। প্রতীক কি, দেশ কি? দেশ হচ্ছে যে হিংসা নামে আমরা আগে পরিচিত হয়েছিলাম না, দেশ। আর প্রতীক মানে কি, হনন। এটা বুঝাচ্ছে নাকি এই যে মানসিক দুঃখ বেদনাটাকে বুঝাচ্ছে? বুঝি নাই। দুঃখ এবং বেদনা, মানসিক দুঃখ বেদনা এই দুইটা কিন্তু শব্দ রেখেছে না, আলাদা বিষয়। মানসিক দুঃখ বেদনা এটা একটা দুঃখ বেদনা, বেদনা আছে না, মানসিক দমনুষ্য আছে না, দমনুষ্য মানে মানসিক দুঃখ বেদনা, দমনুষ্য, মানসিক দুঃখ বেদনা দমনুষ্য। ওইখান থেকে আবার একটু ইয়ে করেন, প্রতীক বা দেশ, এখান থেকে শুরু করেন আবার। প্রতীক বা দেশ ছন্দ স্বভাব সম্পন্ন, প্রতীক বা দেশ বলতে এই দুইটাই চন্দ্র স্বভাব সম্পন্ন। প্রতীককে আমরা আগে একরকম মনে করছিলাম, এখানে বা দিয়ে বলা হচ্ছে দুইটা একই রকম জিনিস। দুইটা বিষয় হইলেও কিন্তু এখানে বা দিয়ে তো জিনিসটাকে একই রকম বানিয়ে ফেলতেছে। আমরা দেশ বলতে হিংসা চিনতাম, দেশ শুধু হিংসা বললে হবে না, না ঠিক আছে, দেশ এটা অনেক কিছু, পুরো বিষয়টা হ্যাঁ। আচ্ছা, তারপরে চন্দ্র স্বভাব সম্পন্ন এবং সংস্কার স্কন্ধের অন্তর্গত, আলম্বনের অনিষ্ট সাধনে উভয়ই এক স্বভাব বিশিষ্ট। এই প্রতীক এবং দেশ আলম্বন নষ্ট করার জন্য দুজনের স্বভাব তখন একই রকম হয়ে যায়। কোন দুজনের? প্রতীক এবং দেশের। ওরা দুজনের স্বভাব একই রকম হয়ে যায় তখন। প্রতীক চিত্তে একবিধ বেদনা, প্রতীক চিত্তে হচ্ছে যে বেদনা একরকম, এটা দমনুষ্য। আর লোভচিত্তে দ্বিবিধ বেদনা, দেশচিত্তের মধ্যে তাহলে বেদনা আসতেছে যে শুধু দমনুষ্য বেদনা, এখানে কোনো অন্য কোনো আর বেদনা থাকবে না কোনো সময়। কিন্তু লোভচিত্তের মধ্যে কিন্তু বেদনা দুই রকম আছে, সমনুষ্য এবং উপেক্ষা। লোভচিত্তের মধ্যে বেদনা দুই রকম আছে, সমনুষ্য এবং উপেক্ষা দুইটা আছে। লোভচিত্তে দমনুষ্য থাকে না, লোভচিত্তের মধ্যে কখনো দমনুষ্য থাকবে না, থাকে না। আর প্রতীক চিত্তে সমনুষ্য বা উপেক্ষা বেদনার
স্থান নাই। এই দেশচিত্তের মধ্যে সমনুষ্য এবং উপেক্ষা এই দুইটা কখনো আসবে না। বুঝা গেছে? এই দুইটা কখনো আসবে না। সুতরাং প্রতীকচিত্ত বেদনা অনুসারে বিভাগ করা যাইতে পারে না। এজন্য এটাকে বেদনা অনুযায়ী আর বিভাগ করা যায় না। সংস্কার অনুসারেই ইহা দুই প্রকার হয়। সংস্কারিক এবং অসংস্কারিক ভেদে দুইটাই হয়েছে আর কি। যে নয়নবাবু দুইটা চিত্ত আবৃত্তি করেন তো আবার, দেশমূলক দুইটা চিত্ত। সমন্বয় সহগত সমনুষ্য থাকবেই না দেশচিত্তে। হ্যাঁ, দমনুষ্য সহগত প্রতীক সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, ধর্মনষ্ঠ সহগত প্রতীক সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। তাহলে এই দুইটার মধ্যে শক্তিশালী কোনটা? অসংস্কারিকটা। দীপেন বাবু, আমরা আগে যেটা চার্ট মিলাইছিলাম, এখন এর উপরে এক যে দিছি, একের আরো উপরে এই দুইটা থাকবে। এই দুটাকে 1 2 লাগাইয়ে এটা 10 আসবে, 8-এর মধ্যে 10 আসবে। ঠিক আছে, মানে ক্রমিক চিত্তের ইয়া যদি মিলাই আর কি। এটা আমরা আপাতত, আরো যদি সুন্দর সুকৌশল বাইর হয় পরে আমরা আরো ঠিক করব। হ্যাঁ, আপাতত এর দূর পর্যন্ত এই দেশচিত্ত পর্যন্ত। দেশচিত্ত নিয়ে আরো কালকে সবাই আলোচনা করবেন নিজেরা পরে ইয়া করবেন। আমরা আবার কালকে যদি নতুন কিছু পাই। তারপর উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনিও চেষ্টা করবেন আবার নতুন, মানে এই চার্টটা লিখে রাখছেন? এখন যে বলছি চার্টটা লিখে রাখছেন কততে কত? এটা যদি আপনি যদি কোনো প্রমাণ সাপেক্ষে যদি কোনো কিছু আরো বাইর করতে পারেন তাহলে বলবেন। 1 এ হচ্ছে যে 5, 2 এ 6 আছেন? জ্ঞানশ্রী সিংহ আছেন নাকি নাই? হ্যাঁ, 1 এ হচ্ছে যে 5, 2 এ হচ্ছে যে 6, 3 এ হচ্ছে যে 1, 4 এ হচ্ছে যে 2, 5 এ হচ্ছে যে 7, 6 এ হচ্ছে যে 8, 7 এ হচ্ছে যে 3, 8 এ হচ্ছে যে 4। এটা তো আমরা এখন বাইর করছি। এর ছাড়াও যদি আপনি যদি আরো অন্যভাবে মিলাইতে পারেন তো আমাদেরকে জানাবেন কালকে, জানিয়ে তারপরে সেটা কিভাবে কি জন্য বলতেছেন সেটাও আবার বুঝাইতে হবে আর কি। ঠিক আছে, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অত্যন্ত আনন্দ চিত্তে এই জন্যই বলছি, মানুষে তো কত আজে বাজে বিষয়ে এইভাবে তর্কাতর্কি করে, কিন্তু আমরা যে আসলে এরকম একটা মহা গুরুত্বপূর্ণ বিষয় চিত্ত চিনার কাজ, এই চিত্ত না চিনলে চিত্ত নিবারণ করার জন্য কিভাবে আপনি সচেষ্ট হবেন, সেজন্য চিত্ত চেনাটা অত্যন্ত জরুরি। সুতরাং আমরা এই চিত্ত চেনার কাজ করে চলেছি। এটাকে বুদ্ধ সর্ব অগ্রে স্থান দিয়েছেন অভিধর্মকে। এই ত্রিপিটকের মধ্যে অভিধর্মকে সর্ব উচ্চে স্থান দিয়েছেন এবং জগতের শ্রেষ্ঠতম শিক্ষা ও বলেছেন এটাকেই। এই শিক্ষা নিয়ে এতক্ষণ যাবত আমরা ব্যস্ত আছি এবং এই পুণ্যকর্ম প্রভাবে অনন্ত চক্রবাসী সত্যগণ সুখী হোক। গুরুভান্তে দিগকে এই পুণ্যরাশি দান করছি, মাতা পিতাগণকে এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, যারা আমাকে চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।